এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুকস অ্যান্ড রেনবোস। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং তোমরা প্রচুর প্রচুর বই পড়ছো। অলরেডি একটা শীতের আমেজ চলে এসেছে, উত্তরে হাওয়া আসছে, বেশ জানলা দিয়ে ভালো লাগছে। শীতকালটা আমার খুব প্রিয়, তার কারণ হচ্ছে শীতকালে এক তো বইমেলা থাকে, 2 নম্বর হচ্ছে শীতের বইমেলার পরে ক্রিসমাস, নিউ ইয়ার সমস্ত কিছু পরপর আসছে এবং শীতকালে না খুব কোজি একটা বই পড়ার একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়। আমি দেখেছি কখনো কম্বলের তলায় পাটা ঢুকিয়ে দিয়ে, কখনো ওই এটা যেদিন ছুটির দিন থাকবে সেদিনকে একটুখানি বারান্দায় দুপুরবেলাতে রোদে বসে বই পড়া, এইগুলোর মজাটা খুব আমি খুব এই মজাগুলো এনজয় করি। তো সেই জন্য আমার খুব ভালো লাগে পার্সোনালি শীতকালটা। তোমাদের শীতকাল কেমন লাগে কমেন্ট বক্সে জানিও। তো শীতকালে ডেফিনেটলি আমার একটা টিবিআর লিস্ট তৈরি হচ্ছে, সেটা এখনো কমপ্লিট হয়নি, কারণ তার মধ্যে আরো অনেক নতুন বই ঢুকবে এবং ঢুকতেই থাকবে যেহেতু বইমেলা আছে। তো সেটা নিয়ে আমি এক্ষুনি তোমাদের সাথে আলোচনা করছি না, হয়তো ভবিষ্যতে কোনো একটা যেটা ভিডিও বানাবো তাতে হয়তো থাকবে সেরকম কোনো ডিটেল। বাট এই ভিডিওটাতে আমি 8টা বই নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, যে 8টা বই আমি গত 2 সপ্তাহ মধ্যে শেষ করেছি, 2 সপ্তাহ বা ওই দিন 14-15 মধ্যে শেষ করেছি, এরকম 8টা বই। তার মধ্যে অ্যাকচুয়ালি 7টাই বাংলা বই এবং একটি মাত্র ইংলিশ বই আছে। আমি মেনলি বাংলা বই খুব রিসেন্টলি পড়ছি, কেন আমার মানে টু বি অনেস্ট বাংলা বইগুলো পড়তে ভালো লাগছে এই মুহূর্তে, কেন আমি ভীষণ মুড রিডার, আমার যেমন ভালো লাগছে যখন সেরকম অনুযায়ী বই পড়ি। তো বাংলা বই আমার পড়তে এই মুহূর্তে বেশি ভালো লাগছে বলে আমি বাংলা বই বেশি পড়েছি। তো আজকে যেহেতু 8টা বই আছে, আর সময় নষ্ট করবো না, দেখে নাও কি কি বই আমি রিসেন্টলি পড়েছি। মানে অনেকটা সময় হয়তো লাগবে, তো প্লিজ থাকো সঙ্গে। তো ফার্স্ট যে বইটা আমি পড়েছি সেটা হচ্ছে কাহা গেলে তোমা পাই, ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের লেখা। এটা বেরিয়েছে প্রাচী থেকে। এটা প্রিন্টেড প্রাইস হচ্ছে 250 টাকা। তবে এটা না একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এইটা অ্যাকচুয়ালি নতুন এডিশন, মানে একদমই নতুন এডিশন। বইমেলার 2025, বুঝতেই পারছো টেকনিক্যালি বইমেলাতে এই এডিশনটা বেরোনোর কথা, কিন্তু আগে বেরিয়ে গেছে এবং আমি এই এডিশনটাই কিনেছি। এটা প্রিন্টেড প্রাইস তো বললাম। এটার পেজ সংখ্যা হচ্ছে 144, এই যে 144। এবং দেখে যেরকম বুঝতে পারছো যে চৈতন্যদেবকে নিয়ে কিছু একটা লেখা এই বইতে। এটা যথেষ্ট ওয়েল নোন বই, আমার মনে হয় তোমাদের অনেকেরই হয়তো এই বইটা অলরেডি পড়া হয়ে গিয়েছে। তো আমি আমার মতো করে বলছি। শ্রী চৈতন্যদেবের মৃত্যু রহস্য নিয়ে অনেকগুলো তথ্য রয়েছে, অনেকগুলো তথ্য, মানে কেউ বলেন যে শ্রী চৈতন্যদেবকে গুম করা হয়েছিল, কিন্তু যেটা মোস্টলি পুরীর জগন্নাথ মন্দির বা শ্রী চৈতন্যদেবের যারা যারা কি বলবো তার যারা ফলোয়ার্স, তারা যেটা বলে যে তিনি নাম সংকীর্তন করতে করতে সমুদ্রে বিলীন হয়ে গেছিলেন বা জগন্নাথ দেবের মন্দিরে মূর্তিতে বিলীন হয়ে গেছিলেন, সেরকম একটা তত্ত্ব রয়েছে। আর একটা তত্ত্ব রয়েছে যে তিনি যখন পরিক্রমা করছেন নাম সংকীর্তন করতে করতে, তখন তার পায়ে একটি পেরেক বা এই ধরনের লোহার কিছু জিনিস ফোটে, তার সেখান থেকে ইনফেকশন হয়, তার মৃত্যু ঘটে। তো এরকম অনেকগুলো তত্ত্ব রয়েছে, কোনটা সত্যি সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না। ডক্টর জয়দেব মুখোপাধ্যায় ঠিক এই টপিকটা নিয়ে কাজ করছিলেন এবং মানে ইনসিডেন্টালি জয়দেব মুখোপাধ্যায় যখন খুব কাছে প্রায় সত্যি পৌঁছে গিয়েছেন, সেই মুহূর্তে তাকে খুন করা হয় এবং মানে খুব অদ্ভুত ভাবে তার দেহ পাওয়া যায়, যে পুরীতে যে বাড়িতে তিনি থাকতেন সেই বাড়িরই চৌবাচ্চাতে তার দেহ উদ্ধার হয় এবং তার মাকে পাওয়া যায় বাড়ির একটি ঘরে অসুস্থ অবস্থাতে। এবং তার জয়দেব মুখোপাধ্যায়ের মৃত্যু সেদিনকেই স্বাভাবিকভাবে ঘটেছিল এবং তার মায়ের মৃত্যু তার পরের দিন ঘটেছিল হসপিটালে, সম্ভবত বিষক্রিয়ার কারণে। এবং এইটা অ্যাকচুয়ালি বলা হয় যে বইটার প্রথম খণ্ড, এর একটা দ্বিতীয় খণ্ড কিন্তু জয়দেব মুখোপাধ্যায় লিখছিলেন এবং সেই দ্বিতীয় খণ্ডটা প্রায় তৈরি হয়ে গেছিল এবং সম্ভবত কয়েকদিনের মধ্যে হয়তো পাবলিশারের হাতে চলে যেত। কিন্তু যেহেতু এই যে ভলিউম 1 লিখতেই পাবে, কিন্তু যেহেতু তাকে খুন করা হয় এবং তার সমস্ত ডকুমেন্ট চুরি হয়ে যায় বা লুকিয়ে ফেলা হয় বা গায়েব করে দেওয়া হয়, যেটাই বলো না কেন, তো তার ফলে সেই দ্বিতীয় অধ্যায়টা যে সত্যি অ্যাকচুয়ালি শ্রী চৈতন্যদেবের কি হয়েছিল জীবনের শেষ দিকে, সেটা কিন্তু আমরা জানতে পারি না। এবং এই বইটা সেরকমই কিছু ঘটনাকে একটু ফিকশনাল ওয়ে দিয়ে লেখা। এবং ফিকশনের ক্ষেত্রে আমরা যে প্রথম যে ক্যারেক্টারটা দেখবো সেটা হচ্ছে আনন্দ, সম্ভবত নামটা, হ্যাঁ আনন্দ। এবং আনন্দ থ্রু দিয়ে যেন কোথাও একটা জয়দেব মুখোপাধ্যায় তার নিজের যে সেই খোঁজটা দেখানোর চেষ্টা করেছেন এখানে। তো আনন্দ ক্যারেক্টারটার সাথে আমরা অনেক বেশি ইতিহাস ঘাঁটতে শুরু করব, তার সঙ্গে অনেক বেশি ইতিহাসের পথে হাঁটবো এবং বেশ কিছু তত্ত্ব জানতে পারবো, বেশ কিছু তত্ত্ব ডিনাই করতে পারবো যে এটা তার মানে হয়তো হয়নি, এটা হয়তো সত্যি নয়, এটা সত্যি, এরকম অনেক কিছু আমরা জানতে পারবো। তো সেরকম কিছু ঘটনা রয়েছে এবং ডেফিনেটলি প্রচুর কি বলবো, পড়াশোনা করে তো ডেফিনেটলি লেখা, যার ফলে
কোন বইতে চৈতন্যদেব সম্বন্ধে কি লেখা আছে সেরকম কিছু মানে এডুকেশনাল কিছু ইনফরমেশন কিন্তু ভীষণ ভালোভাবে দেওয়া রয়েছে এই বইতে। এবং তোমরা দেখতে পাচ্ছ হয়তো আমি বেশ কিছু জায়গা পুরো হাইলাইট করে করে পড়েছি, কেন আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে টপিকটা। তো আমার বেশ ভালো লেগেছে বইটা। আমি বলবো তোমরা যদি শ্রী চৈতন্যদেব সম্বন্ধে ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে একবার এই বইটা অবশ্যই পড়ো। এই বইটা আমার বেশ ভালো লেগেছে। তো এটার লাস্টে একটা পার্ট দেওয়া আছে যেখানে অ্যাকচুয়ালি ওই জয়দেব মুখোপাধ্যায়, ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের যে অন্তর্ধান রহস্যটা, সেইটাতে আজকাল খবর, আজকাল নিউজ পেপার যে খবরটা পাবলিশ করেছে সেই খবরটা দেওয়া রয়েছে। এই যে এটা কিন্তু মানে এছাড়া শুধুই আজকালের খবরটুকু ছাড়া অনলাইনে কিন্তু ডক্টর জয়দেব মুখোপাধ্যায় সম্বন্ধে আর কোনো তথ্য পাওয়া যায় না। এটা খুব মানে অদ্ভুত একটা জিনিস, মানে তাকে যেন কেউ খুব যত্ন সহকারে ডিজিটাল ফুটপ্রিন্টটা তার ডিলিট করে দিয়েছে, এরকম একটা আইডিয়া যেন আমরা পাবো এই বইটা যখন পড়বো। তো প্লিজ পড়ো, এই বইটা বেশ ভালো লাগবে। এরপরে যে বইটা পড়েছি সেটা হচ্ছে সৌম্যদা দাসের কালকুট। এবং এটা বেরিয়েছে অরণ্যমন থেকে, এবং এটা প্রিন্টেড প্রাইস হচ্ছে 300 টাকা। এটা প্রিন্টেড প্রাইস 300 টাকা। পেজ কোয়ালিটি বেশ ভালো, এবং মাঝে মাঝে বেশ কিছু অলঙ্করণ রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর কিছু অলঙ্করণ রয়েছে, বেশ ভালো আঁকাগুলো, ছবিগুলো মাঝখানে মাঝখানে আরো কিছু অলঙ্করণ, হ্যাঁ এরকম যেরকম অলঙ্করণ রয়েছে মাঝখানে, বেশ ভালো অলঙ্করণ। পেজ সংখ্যাও বেশ ভালো, আমি যে খুব বেশি প্রিন্টিং মিস্টেক পেয়েছি তা নয়, বেশ ভালো এডিটিং করেছে। এবং এটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 181, এই যে 181 পৃষ্ঠা সংখ্যা। এটা একটা আমি ব্লাবটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, এটা একটা মানে ডিটেকটিভ বা মিস্ট্রি থ্রিলার লেখা, এবং কখনো কখনো মনে হবে ভূতের ক্যারেক্টার বোধহয় সত্যি রয়েছে, কখনো মনে হবে নেই, এরকম অনেক কিছু নিয়ে এই গল্পটা তোমাদের ব্লাবটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা একটু পজ করে পড়ে নিতে পারো। এখানে আমি আমার মতো করে বলছি। উত্তরবঙ্গে একটা দরিয়াগঞ্জ বলে জায়গা রয়েছে, যেখানে নতুন বদলি হয়ে থানার ইনচার্জ হয়ে আসেন কালীচরণ, এবং তিনি তার মেয়েকে নিয়ে আসেন। এবার এই শহরে তিনি যেদিন পা দিয়েছেন সেদিন থেকেই তিনি একটা অদ্ভুত কেসের সাথে জড়িয়ে যান, এবং সেই কেসটা হচ্ছে একটি পুরনো বাড়িকে নিয়ে। বলা হয় সেই বাড়িতে আগে নাকি অনেক বছর আগে বাড়ির যে মালিক ছিল তারা অ্যাকচুয়ালি মানে প্রজন্মের পর প্রজন্ম তারা তন্ত্রচর্চা করতো এবং খুব নির্দয় ছিল, এবং সেই বাড়িতে নাকি অদ্ভুতভাবে প্রচুর মানে নারীদের হত্যা করা হয়েছে, এবং হত্যাটা এমন ভাবে হয়েছে দেখে যেন মনে হয় কোনো রকম কোনো কি বলবো একটা অতিলৌকিক বা অলৌকিক কোনো রকম ঘটনা ঘটছে তাদের সাথে, সেরকম ভাবে তাদের হত্যা করা হয়েছে। এইবার এই রিসেন্টলি একটি মেয়ের হত্যা হবে সেই বাড়িটাতে, যার ফলে কালীচরণও সেই রহস্যটা আবার নতুন করে জড়িয়ে পড়বেন, এবং এই যে মেয়েটি মারা যাবে সে হচ্ছে অ্যাকচুয়ালি এই দরিয়াগঞ্জে খুব বড় একজন পলিটিশিয়ানের মেয়ে, এবং যার ফলে সেখানে সেই ঘটনাটা পলিটিক্যালি কিছুটা কানেকশন তৈরি হচ্ছে, কিছুটা স্মাগলিং বা প্রমোটার রাজ এই ধরনের কিছু কানেকশন তৈরি হচ্ছে, কিছু সম্পর্কে কিছু টানাপোড়েন রয়েছে, এরকম অদ্ভুতভাবে কিছু মিস্ট্রি তৈরি হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা কিছু মানসিক বিকারের ঘটনা রয়েছে এই বইটাতে। তো এই নিয়েই টোটাল ঘটনাটা কিভাবে কালীচরণ এই সমস্যাটা সমাধান করছে, রহস্যটা সমাধান করছে, এই নিয়ে গল্পটা আমার বেশ ভালো লেগেছে। তোমরা পড়ে দেখতে পারো। এটা কিন্তু একটা স্ট্যান্ডালোন সিরিজ এখনো পর্যন্ত আমি পেয়েছি, কেন এখনো পর্যন্ত আমি কালীচরণের সম্ভবত এই একটি বই পড়েছি, মানে কালীচরণ ক্যারেক্টারটিকে নিয়ে লেখা সৌম্যদা দাসের অন্যান্য অনেক ক্যারেক্টারকে নিয়ে সিরিজ রয়েছে, বাট কালীচরণের ক্যারেক্টারকে নিয়ে আমি এই বইটা এখনো পর্যন্ত পড়েছি। তো এটা ডেফিনেটলি অন্য বইগুলো যদি নাও পড়া থাকে এই বইটা কিন্তু তোমরা পড়তে পারো, আশা করি ভালো লাগবে। বেশ টান বই একটা। এরপরে যে বইটা আমি পড়েছি সেটা হচ্ছে স্নেহজাল, ইন্দ্রনীল সান্যালের। এটা দেশ পাবলিকেশন থেকে বেরিয়েছে। এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 250 টাকা। তো ইন্দ্রনীল সান্যালের আমি এর আগে মেডিকেল 3টি উপন্যাস পড়েছি, এবং আরো একটি উপন্যাস পড়েছি সম্ভবত পুজো বার্ষিকীতে, অনেক পুরনো। তো আমার ওনার লেখা বেশ ভালো লাগে। এই বইটা কিন্তু অ্যাজ সাচ মেডিকেল থ্রিলার নয়, মানে মেডিকেল থ্রিলারে আমরা যে ক্যারেক্টারগুলোকে সাধারণত দেখে থাকি ইন্দ্রনীল সান্যালের অন্যান্য লেখাতে, সেই ক্যারেক্টারদের নিয়ে কিন্তু এই বইটা লেখা নয়। এটা কিন্তু একটা স্ট্যান্ডালোন বই এখন অবধি যতদূর জানতে পেরেছি আমি। এবং আমি বইটার সম্বন্ধে একটু আগে বলে নিই। বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 160, মানে খুব বেশি মোটা নয়, বুঝতে পারছো। এটার মধ্যে কোনো অলঙ্করণ নেই, মানে পুরো ঠাসা বোনা লেখা।
এবং আমি খুব কমই প্রিন্টিং মিস্টেক পেয়েছি, আমার কোনো অসুবিধা হয়নি অ্যাসেট করতে। পেজ কোয়ালিটিও বেশ ভালো, এবং দেজের প্রাইস রেঞ্জ যে খুব হাই থাকে তা নয়, এবং প্রাইস যে খুব ঘন ঘন ওরা বাড়ায় তাও নয়। সুতরাং সেই প্রাইস রেঞ্জের তুলনায় যথেষ্ট ভালো পৃষ্ঠা, আমার বেশ ভালো লেগেছে বইটা। এইবার আমি গল্পটাতে আসি। গল্পটা আমি একটুখানি ব্লারটা এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, তোমরা জুম করে পড়ে নিতে পারো, আমি আমার মতো করে পড়ে নিচ্ছি। পরপর বেশ কিছু খুন হয়, এবং তার মধ্যে একজন স্লিমিং সেন্টারের মালকিন, কেউ একজন মানে হয়তো জিম ইনস্ট্রাক্টর, এরকম বেশ কিছু ক্যারেক্টার পরপর খুন হতে থাকে, এবং খুনগুলো খুব বিভৎস। কেউ তাদের শরীরটা খুন করার পর তাদের শরীরে কিছু অংশ কেটে সেখানে ফুটন্ত অলিভ অয়েল বা মাসাজ অয়েল এরকম কোনো অয়েল ঢেলে দিচ্ছে, এবং খুব নৃশংসভাবে খুন করছে, বুঝতেই পারছো। এবং এই প্রত্যেকটা খুনের পাশে পাশে একটা টিক চিহ্ন ওদেরই ব্লাড দিয়ে এঁকে দেওয়া হচ্ছে, মানে যেটা থেকে আমরা বুঝতে পারছি যে এগুলো কিন্তু সিরিয়াল কিলিং। তো এইভাবে মোহর এবং চিনার হচ্ছে পুলিশের গোয়েন্দা ডিপার্টমেন্টে কাজ করেন চিনার মিত্র। তিনি একজন দিল্লি নিবাসী ফরেন্সিক সাইকিয়াট্রিস্ট মোহর চ্যাটার্জি, তার সাহায্য নিয়ে এই রহস্যটা সলভ করবেন। এবার এইখানে আমরা মোহরের কিছু অতীত দেখতে পাবো, যে অতীতগুলো যে সবটা মোহরেরও জানা তা নয়, কিন্তু আমরা অ্যাজ এ থার্ড পার্সন আমরা পুরো গল্পটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এই নিয়ে গল্পটা, এবং লাস্টে আমরা দেখতে পারবো যে মোহরের জীবনটা এবং মোহরের জীবনের সাথে এই খুনগুলো হওয়ার পেছনের কারণটা কোথাও না কোথাও মিলে যাচ্ছে, এবং খুব ইন্টারেস্টিং, এবং একটা ওপেন এন্ড রয়েছে এই গল্পটার। আমি জানি না এটা সেকেন্ড পার্ট এখনো পর্যন্ত বেরিয়েছে কিনা, আই ডোন্ট থিঙ্ক বেরিয়েছে, বাট বেরোলে অবাক হবো না। তার কারণ এই চত্বরে আমার লাস্টের দিকে পড়তে এসে আমার লাস্টের চত্বরে মনে হয়েছে যে একটা ওপেন এন্ড যেন আমরা লেখক লিখে দিয়েছেন, যে চাইলে সেখান থেকে কিন্তু আরেকটা পার্ট লেখাই যায়। তো আমার বেশ ভালো লেগেছে, বেশ টান লেখা। ইন্ডোনেশিয়ানের লেখা এমনি খুব টান হয়, এটাও বেশ ভালো লেগেছে এই বইটা। প্লিজ এই বইটা পড়ে দেখতে পারো যারা থ্রিলার ভালোবাসো, যারা খুব কি বলবো সাইকোলজিক্যাল বা লেয়ার্ড থ্রিলার। এরপরে যে বইটা আমি পড়েছি সেটা হচ্ছে মায়াভিলা। এটা একটা ভূতের গল্প, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় লেখা, মিত্রান ঘোষ থেকে বেরিয়েছে। এই বইটার খবরও কিন্তু আমি ইউটিউবারদের কাছ থেকেই পেয়েছি, এবং যারা বাংলা বই নিয়ে আলোচনা করেন তাদের মধ্যে অনেককেই আমি দেখেছি এই বইটা সম্বন্ধে বলতে। তো এই বইটা আমি রিসেন্টলি পড়েছি, আমার বেশ ভালো লেগেছে। এটা প্রিন্টেড প্রাইস হচ্ছে 200 টাকা, এবং পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 96 পাতা। মানে এটা খুবই ছোট একটা বই, এটার মধ্যেও কোনো ছবি কিন্তু নেই, সেভাবে ছবি নেই বোধহয়, প্রথম দিকে নেই, এটার মধ্যে কোনো ছবি নেই। এবং বইটা আমার খুব খুব ইউনিক টাইপের একটা ভূতের গল্প লেগেছে এটা। আমি একটুখানি তোমাদের ব্লাবটা দেখিয়ে দিচ্ছি, পজ করে দেখে নিতে পারো, পড়ে নিতে পারো। হ্যাঁ দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে। তো আমি আমার মতো করে গল্পটা বলে দিচ্ছি। মায়াভিলা বলে একটি বাড়ি রয়েছে, পুরনো বাড়ি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল। সেই বাড়িটা নিয়ে বেশ কিছু ভূতের গল্প চালু আছে। এবার এই গল্পগুলো শুনে সেই গল্পগুলোর উপর ভিত্তি করে মায়াভিলাকে নিয়ে একটি মুভি করার কথা ভাবছেন প্রযোজক সৈকত সান্যাল। কিন্তু মায়াভিলাকে নিয়ে যে স্ক্রিপ্টটা তৈরি করা হচ্ছে, সেই স্ক্রিপ্টটা যারাই তৈরি করতে যাচ্ছেন তাদেরই সাথে কিছু না কিছু একটা গন্ডগোল হচ্ছে। হয় তারা পাগল হয়ে যাচ্ছেন, বা নয়তো তারা গায়েব হয়ে যাচ্ছে, তারা খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম কিছু না কিছু ঘটনা ঘটছে। তো এরকম একটা পরিস্থিতিতে আমাদের যিনি যে মেল প্রোটাগনিস্ট দেবরাজ, তিনি হচ্ছেন একজন ছোট একটি কাগজের সাংবাদিক, এবং তার কানেই খবরটা আসে যে মায়াভিলায় কিছু একটা গন্ডগোল আছে, যেটা নিয়ে অনেকে কাজ করার চেষ্টা করেও কিন্তু পাচ্ছে না। কোনো রকম একটা কিছু মিস্ট্রি এর পেছনে কাজ করছে। এবং এর মধ্যেই দেবরাজের সাথে আলাপ হয় মায়া বলে একটি ক্যারেক্টারের, যিনি দেখতে খুব সুন্দর, কিন্তু তিনিও অদ্ভুতভাবে দেবরাজকে মায়াভিলায় আসার কথা বলেন। তো এরকম দুই দিক থেকে একটা ফোর্স কাজ করে, দুদিক থেকে দুটো ফোর্স। এক তো মায়া বলছে যে মায়াভিলা যাওয়ার কথা, এবং আরেক দিক থেকে এই যে সিনেমার শুটটা হচ্ছে সেটা নিয়ে নানা রকম ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো নিয়ে ভালো করে লেখার জন্য বা ইনভেস্টিগেট করার জন্য দেবরাজ মায়াভিলায় যাবেন বলে ডিসাইড করেন। এইবার মায়াভিলায় যাওয়ার পর থেকে দেবরাজের সাথে কি কি হয়, এবং মায়াভিলার কেনই বা স্টোরিটা এতদিন যারাই লিখতে চাইছিলেন তারা লিখতে পারছিলেন না, তাহলে কি মায়াভিলার মধ্যে যে স্টোরিটা প্রচলিত রয়েছে সেটা কি আসল স্টোরি নয়? তার পেছনেও কি আরো অন্য অনেক কিছু গল্প লুকিয়ে আছে, অনেক কোনো রহস্য সত্যি লুকিয়ে আছে, যেগুলো হয়তো মায়াভিলার মধ্যে এমন কেউ আছে যে সেই সত্যিটা বের করে নিয়ে আসতে চাইছে, যে কারণে যতদিন পর্যন্ত সেই সত্যিটা ছাড়া একটা স্ক্রিপ্ট তৈরি করা হচ্ছিল, সেই স্ক্রিপ্টটা তৈরি করা সম্ভব হচ্ছিল না। তো এরকম নানা রকম রহস্যের সমাধান করতে দেবরাজ চলে আসেন এই মায়াভিলাতে, এবং তার সাথে সেখানে কি কি ঘটে, এবং সেখান থেকে বেরিয়ে দেবরাজের লাইফে কিভাবে চেঞ্জ আসে, বা
এইরকম নানা রকম ইনসিডেন্ট নিয়ে এই বইটা। খুব ছোট, বুঝতেই পারছো, 96 পাতার একটা বই। একটা সিটিং কি দুটো সিটিং এ আরামসে শেষ করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। বেশ ভালো। মানে আমি ইদানিং বেশ কিছু ভূতের গল্প পড়েছি, কিন্তু মায়াভিলা গল্পটা বেশ অন্যরকম লাগলো আমার। এবং আমার বাবার মনে হচ্ছে এটা যদি সত্যি কোনো ভালো ডিরেক্টরের হাতে পড়ে না, তাহলে এই বইটা নিয়ে খুব ভালো একটা মুভি হতে পারে বা সিরিজ হতে পারে। আমি জানি না সেটা কেউ ভাবছেন কিনা, বাট কিছু কিন্তু যদি সত্যি ভালো কোনো ডিরেক্টরের হাতে পড়ে, এটা কিন্তু একটা অসাধারণ তার মুভি হতে পারে বইটা দিয়ে। আমার খুব ভালো লেগেছে, তোমরা অবশ্যই পড়ো বইটা। এরপরে যে বইটা পড়েছি সেটা হচ্ছে দেবগৃহের ত্রিকালজ্ঞ, প্রভাত দে সরকারের লেখা। এটা বুক ফার্ম থেকে বেরিয়েছে। এটা প্রিন্টেড প্রাইস হচ্ছে 249 টাকা। আমি এর আগে প্রভাত দে সরকারের লেখা পড়িনি, এটাই আমার প্রভাত দে সরকারের লেখা পড়েছি প্রথম বই। আমি বইটা মূলত কিনেছি কভারটার জন্য, আমার অসাধারণ লেগেছে কভারটা, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটা কভার, ইউনিক একটা কভার, আমার খুব ভালো লেগেছিল কভারটা, সেই জন্য কিন্তু আমি বইটা কিনেছিলাম। মানে বইটা সম্বন্ধে আমি শুধু ব্লাডটা একটু পড়ে নিয়েছিলাম, তার বাইরে আমি কিছু জানতাম না। তো তার আগে আমি একটু বলে দিই, বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 150। মানে খুব, এটাও যে খুব বড় বই তা না। এটার মাঝেও খুব হালকা কিছু অলঙ্করণ রয়েছে এরকম টাইপের, মানে খুব বেশি নয়, খুব দু একটা হয়তো এরকম অলঙ্করণ রয়েছে, এরকম কিছু কোড রয়েছে, সেগুলো পড়তে পড়তে তোমরা বুঝতে পারবে। বাট অলঙ্করণ খুব কমই রয়েছে, দু একটা এরকম টাইপের অলঙ্করণ রয়েছে। তো আমি আমার মতো করে, যে এখানে একটা অলঙ্করণ রয়েছে, তো এটা আমি আমার মতো করে স্টোরিটা বলে দিচ্ছি, তারপর আমি ডিটেলে যাচ্ছি। তো এটার ব্লাডটা, হ্যাঁ এই যে তোমরা পজ করে এখানে দেখে নিতে পারো। ঐক্য বসু তিনি হচ্ছেন একজন ম্যাজিক ক্রিয়েটার, মানে তার কাজটা হচ্ছে তিনি নানা রকম ম্যাজিক ক্রিয়েট করেন, কোরিওগ্রাফ করেন, সেইগুলোকে তিনি তারপরে মানে সেল করেন কোনো ম্যাজিশিয়ানদের কাছে, এটাই তার বিজনেস। এবার তার কাছে অদ্ভুতভাবে একটা রহস্যের সমাধান করার কাজ আসে, এবং সেটা আসে তার প্রাক্তন প্রেমিকা স্বাতীর হাত ধরে। এবার স্বাতী এবং ঐক্য দুজন মিলে সেই রহস্যটা সমাধান করতে পারবে কিনা, এই নিয়ে গল্পটা। এবার রহস্যটা কি না, দেওঘরের একটি জায়গা রয়েছে, সেখানে একটি বনেদি পরিবার রয়েছে, যে পরিবারে 3জন ভাই, বড় ভাই, এবং সেই ভাইগুলোর মধ্যে প্রভাকর সান্যাল বলে যিনি রয়েছেন, তিনি অ্যাকচুয়ালি স্বাতীর বস। এবং প্রভাকর সান্যালের বড় দাদা, তিনি অন্ধ, তিনি চোখে দেখতে পান না। তার কাছে অদ্ভুতভাবে কিছু সাংকেতিক চিঠি আসা শুরু করে, এবং সেই চিঠিগুলো পাওয়ার পর থেকে দাদা যেন কোথাও একটু ভয় ভয় থাকা শুরু করেন। এবং এরই মধ্যে, এইসব ঘটনার মধ্যে সেই বর্দার ঘরে একটা চুরির ঘটনা ঘটে, এবং পুরনো কিছু, মানে তাদের বাবার কিছু ডায়েরি, সেগুলো চুরি যায়। এই নিয়ে ঘটনা, যে অ্যাকচুয়ালি যে ডায়েরিটা কেন চুরি গেল, ওই যে সাংকেতিক চিঠিগুলো বর্দার হাতে আসছে, সেগুলোই বা কে পাঠাচ্ছে, সেগুলো দেখে বর্দা ভয়ই বা পাচ্ছেন কেন, এর পেছনে কি রহস্য রয়েছে, কে রয়েছে, কেনই বা এরকম ঘটনা ঘটছে, এই সমস্ত কিছু সলভ করার জন্য ঐক্য বসু এবং স্বাতী দুজন মিলে হাজবেন্ড ওয়াইফ সেজে আসেন হচ্ছে দেওঘরের ওই বাড়িতে, এবং তারা সেই বাড়িতে থেকে এই রহস্যটা সমাধান করছেন। এই নিয়ে গল্পটা। মুশকিলটা হচ্ছে গল্পটা বেশ ইউনিক ভাবে শুরু হয়েছিল, কারণ ঐক্য বসুর ক্যারেক্টারটা খুব ইউনিক লেগেছে। আমি আজ পর্যন্ত কোনো বইতে এরকম ক্যারেক্টার পাইনি, যার প্রফেশনটা হচ্ছে ম্যাজিক ক্রিয়েটার, আমি এখনো পর্যন্ত পাইনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমার এই ক্যারেক্টার বিল্ডিং এর পরেও আমার কোথাও একটা মনে হয়েছে যে গুছিয়ে যতটা গল্পটা লেখা দরকার ছিল, আমার যেন মনে হয়েছে কোথাও কোথাও লেখক সেই গোছানো ব্যাপারটা হারিয়ে ফেলেছেন। আমার যে পড়ে খুব ভালো লেগেছে বইটা, সেটা আমি বলবো না, তবে ডেফিনেটলি অনেকের হয়তো ভালো লাগতে পারে। আমি বারবার যেটা বলি, যে বইগুলো আমার ভালো নাও লাগে, সেগুলো ক্ষেত্রে আমি যেটা বারবার বলি, যে গল্পের বই একটা এমনই জিনিস যেটা পার্সন টু পার্সন ভ্যারি করে, যে কার কোন গল্পটা ভালো লাগবে, কে কোন মাইন্ডসেটে গল্পটা পড়ছে, সে অনেক কিছুর উপর ভ্যারি করে। তাই তোমরা একবার নিজেরা পড়ে দেখতে পারো বইটা, বাট আমার যে খুব ভালো লেগেছে তা কিন্তু নয়। বাট এটা ছাড়া যদি বলি, তাহলে পেজ কোয়ালিটি বেশ ভালো, অ্যাসেস কোনো খুব বড় রকমের প্রিন্টিং মিস্টেক আছে তাও আমি পাইনি, কিন্তু ডেফিনেটলি আমার খুব একটা ভালো লেগেছে তা কিন্তু নয়। এরপরে যে বইটা আমি পড়েছি সেটা হচ্ছে সিজার বাগচি রামায়ণ রহস্য, এটা দেশ থেকে বেরিয়েছে। এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 299 টাকা। আমরা জানি, আমরা শুভময় ভাদুরীর সিরিজ একটা রয়েছে সিজার বাগচি, যার প্রথম দুটো বই বেরিয়েছে আনন্দ থেকে, আগুন পাহাড়ের পুঁথি, আর সেকেন্ডটা হচ্ছে সম্ভবত শ্রীকৃষ্ণ কীর্তন রহস্য। তো এই দুটো বইতে আমরা শুভময় বাগচি সম্বন্ধে জানতে পারি, এবং শুভময় ভাদুরী সম্বন্ধে জানতে পারি, এবং শুভময় ভাদুরীরই থার্ড রহস্য, মানে থার্ড গল্প হচ্ছে এইটা। এই তিনটে এখনো পর্যন্ত সিজার বাগচির এই সিরিজের বেরিয়েছে। এবং এই বইটার প্রিন্টেড প্রাইস তো বললাম, এটা পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 165। এবং
এটা কিন্তু ঠাসা লেখা, এটার মধ্যে কোনো মানে ছবি নেই, এবং লেখাগুলো দেখতে পাচ্ছ ওপরে নিচে অনেকটাই গ্যাপ রয়েছে, যার ফলে যে খুব বেশি অ্যাকচুয়ালি লেখা তা কিন্তু নয়, মানে পৃষ্ঠা সংখ্যা এমনিতেই কম, তারপরে লেখাগুলো প্রত্যেকটা পৃষ্ঠাতেও সেগুলো কিন্তু কম, সুতরাং বেশি খুব বড় যে গল্প তা কিন্তু নয়, একটা সিটিং বা দুটো সিটিংয়ে তোমরা কমপ্লিট করে নিতে পারবে। তো এই বইটা সম্বন্ধে একটুখানি বলি। এই ব্লগটা তোমরা এখানে দেখে নিতে পারছো, আমি আমার মতো করে বলি। কৃত্তিবাস পণ্ডিতের লেখা রামায়ণের যে মূল পুঁথি সেটা অ্যাকচুয়ালি খুঁজে পাওয়া যায় না, কিন্তু সেই পুঁথি খুঁজতে গিয়ে বা রামায়ণের কৃত্তিবাসী রামায়ণ নিয়ে গবেষণা করতে গিয়ে সিদ্ধার্থ বাবুকে খুঁজে পাওয়া যান না। তিনি নাকি মানে হয় কিডন্যাপ হয়েছেন, নাকি তাকে তিনি কোথাও একটা চলে গিয়েছেন, যাই হোক তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সিদ্ধার্থ চক্রবর্তীকে। এই সিদ্ধার্থ চক্রবর্তীর ভাইয়ের 2 ছেলে মেয়ে আসে সোমনাথ বাবুর কাছে হেল্প চাইতে, এবার সোমনাথ বাবুর ক্যারেক্টারটার সাথেও আমরা আগের দুটো বইতে পরিচিত, যে তিনি হলেন শুভময়ের একজন স্যার, এবং তার কথাতেই কিন্তু শুভময় আগের দুটো রহস্যতেও জড়িয়ে পড়েছিল, এই ঘটনাতেও তাই। এবার দেখা যাবে যে এই ঘটনাটার রহস্যভেদ করতে গিয়ে শুভময়ের উপরেও কোথাও একটা লাইফ থ্রেট আসছে, এবং তার সাথে সাথে বইটাকে সত্যি পাওয়া যাবে কিনা, কৃত্তিবাসী রামায়ণের অরিজিনাল যে পুঁথিটা সেটা সত্যি পাওয়া যাবে কিনা, সেটা যে চুরি গেছে এক জায়গা থেকে, তার পেছনে কারা কাজ করছে, কারাই বা শুভময়কে মারতে চাইছে, সিদ্ধার্থ চক্রবর্তীকে কারা কিডন্যাপ করলো, বা তিনি কি আদৌ কিডন্যাপড হয়েছেন নাকি তিনি নিজেই কোথাও চলে গেছেন, এই সমস্ত কিছু রহস্যভেদ তাকে করতে হবে, শুভময়কে করতে হবে। এবং পাশাপাশি আমরা জানি শুভময় এবং আত্রেয় যে ক্যারেক্টারটা রয়েছে তাদের একটা রিলেশনশিপ সম্বন্ধ এই বইতে রয়েছে, যেটা কন্টিনিউয়াস প্রসেস, আমরা লাস্ট বইটা থেকেই পেয়েছিলাম। তো সেই রকম আমি একটা জিনিস শুধু রিকোয়েস্ট করবো, তোমরা যদি মানে পড়তে চাও এই সিরিজটা, তাহলে আগুন পাহাড়ের পুঁথি দিয়েই শুরু করো, পরপর পড়লে বইটা বেশি এনজয় করবে তোমরা। এমন নয় যে খুব অসুবিধা হবে এটা স্ট্যান্ডার্ড পড়লে, বাট একটা যেহেতু সিরিজ এবং কিছু কিছু জায়গা যেহেতু লিঙ্কড রয়েছে, আমার মনে হয় তোমরা একদম আগুন পাহাড়ে পুঁথি দিয়ে শুরু করো, এই সিরিজটা পড়তে গেলে বেশ ভালো লাগবে। আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে, মানে অ্যাজ সাচ খুব যে ডিপ রহস্য, খুব লেয়ার রহস্য তা নয়, কিন্তু একটা ফিল গুড ব্যাপার থাকবে, একটা অ্যাডভেঞ্চার রয়েছে, এবং ফিল গুড ইন দ্য সেন্স হচ্ছে ওই খানিকটা ফেলুদা টাইপের একটা ফিলিং হয়তো কিছুটা হলেও আসবে, কিছুটা, আমি একদম বলছি না যে ওটার মতো, কিন্তু তা নয়, ফেলুদা অন্য লেভেলের, কিন্তু অনেকটা ওরকম টাইপের ফিল আসবে, কারণ অ্যাডভেঞ্চার এবং ওই জায়গায় জায়গায় ঘুরে ফিরে রহস্য সমাধান করার অংশটা আমরা বেশি পাই, যে জন্য ভালো লাগবে পড়তে। তোমরা এখন যেটা পড়ে দেখতে পারো, এবং পেজ কোয়ালিটি যথারীতি ভালো দেজের, এবং প্রিন্টিং মিস্টেক আমি খুব একটা কিছু পাইনি, বেশ ভালো লেগেছে বইটা, তোমরা পড়ে দেখো। এরপরে যে বইটা পড়েছি সেটা খুব রিসেন্টলি আমি কিনেছি, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, ডক্টর তীর্থপ্রতিম দাসের তাল ভৈরব। আমি খুব রিসেন্টলি বইটা পড়ে শেষ করেছি, এটা বেরিয়েছে বর্ষা বুক স্টোর থেকে, হ্যাঁ বর্ষা বুক স্টোর থেকে বেরিয়েছে। এটা প্রিন্টেড প্রাইস 260 টাকা, এবং আমার তীর্থঙ্কর ডক্টর তীর্থপ্রতিম দাসের লেখা প্রথম বই পড়েছি আমি এটা, তাল ভৈরব, এবং তাল ভৈরবটা আমারই একজন দর্শক বন্ধু সাজেস্ট করেছেন তাল ভৈরব পড়ার জন্য, এবং সেই জন্যই পড়েছি বইটা। বইটা বেশ ইউনিক, কিন্তু তার আগে আমি একটুখানি বলে নিই, বইটার পেজ সংখ্যা হচ্ছে 160, বইটার পেজ সংখ্যা 160, এবং ঠাসা লেখা, কোনো রকম কোনো অলঙ্করণ কিন্তু নেই, এবং বেশ ভালো লাগবে পড়তে। আমার যেটা পড়তে গিয়ে মনে হচ্ছে সেটা হচ্ছে, আগে আমি একটু জিসটা বলে নিই, তারপর আমি ডিটেলে যাব। তোমরা এখানে দেখে হয়তো বুঝতে পারো, চাইলে একটু পজ করে দেখে নিতে পারো। জগতের প্রথম মৃদঙ্গ কবে বেজেছিল সেইটা নিয়ে প্রথম শুরু, ভীমশঙ্করের দুর্গম অরণ্যে এবং সহ্যতী পাহাড়ের পাথরে পাথরে প্রথম প্রতিধ্বনিত হয়েছিল জগতের প্রথম মৃদঙ্গের ধ্বনি। এইবার ব্যাপারটা হচ্ছে, আমরা এখানে মেন ক্যারেক্টার, সেন্ট্রাল ক্যারেক্টার যাকে দেখব, তিনি একজন স্বনামধন্য তবলাবাদক, এবং তার নাম হচ্ছে তার নামটা আমি একটুখানি ভুল, নৃপেন্দ্র কৃষ্ণ সোম। এবং কথিত আছে বা অনেকে বলে, এরকম রটনা রয়েছে যে নৃপেন্দ্র কৃষ্ণ সোম নাকি উনি অ্যাকচুয়ালি তন্ত্রমন্ত্র দিয়ে মানে তবলার এই যে জ্ঞানটা তার অর্জন হয়েছে, সেটার মধ্যে অনেক তন্ত্রক্রিয়া রয়েছে, যার ফলস্বরূপ তিনি আজকে এই জায়গায় পৌঁছেছেন। এবং তিনি যখন বাজান তবলা, তখন যত অডিয়েন্স তারা পুরো হিপনোটাইজড হয়ে যায়। তো এরকম কিছু রটনা রয়েছে। সেরকম ভাবেই সেরকম একটি অনুষ্ঠানে এই যেহেতু অনুষ্ঠানটি নৃপেন্দ্র কৃষ্ণ সোমের, বা সেই অনুষ্ঠানেই আমাদের যিনি লেখক তিনি পৌঁছাবেন তার বাজনা শুনতে। এবং আমরা এখানে সাধারণত দুভাবে গল্পটা পড়বো, প্রথম থেকে গল্পটা পড়বো যিনি লিখছেন তার পার্সপেক্টিভ থেকে, ফার্স্ট পার্সন থেকে, এবং তারপরে যখন থেকে নৃপেন্দ্র কৃষ্ণ সোম তার নিজের লাইফ ব্যাখ্যা করতে শুরু করবে, সেখান থেকে আমরা তার পার্সপেক্টিভ থেকে শুনবো। তো মেনলি এই দুটো পার্সপেক্টিভ থেকে কিন্তু আমরা বইটা পড়বো, বেশ ইন্টারেস্টিং।
প্রথমত আমি একদম প্রথমেই বলি, যেটা লেখক নিজে লিখেছেন, যে প্রণম্য সত্যজিৎ রায় জন্মশতবর্ষ উপলক্ষে তালভৈরব উপন্যাস রচনা করেছি মাত্র 13 দিনে। এইবার কেন এই প্রণম্য মানে সত্যজিৎ রায় জন্ম শতবর্ষ উপলক্ষে কেন? এই যে মেন ক্যারেক্টারটি, যে আমরা যার নাম বললাম নৃপেন্দ্র কৃষ্ণ সোম, আমরা যারা তারিণী খুড়োর গল্প পড়েছি সত্যজিৎ রায়ের লেখা, সেখানে ন্যাপলা বলে একটা ক্যারেক্টার পেয়েছি। মানে তারিণী খুড়ো যেখানে গল্প শোনাতে যেতেন, সেই দলের মধ্যে ছোটগুলোর মধ্যে একজন ছিল ন্যাপলা বলে ক্যারেক্টার। সেই ক্যারেক্টারটাই অ্যাকচুয়ালি বড় হয়ে নাকি হয়েছেন নৃপেন্দ্র কৃষ্ণ সোম। তো এই ক্যারেক্টারটা যেহেতু ওই তারিণী খুড়োর গল্প থেকেই নেওয়া, এবং তারিণী খুড়োর বেশ কিছু গল্পের কি বলবো ইনফ্লুয়েন্স রয়েছে এর কিছু ঘটনার সঙ্গে, কোথাও একটা তারিণী খুড়ো ক্যারেক্টারটাকে এই বইতেও জীবিত রাখা হয়েছে, এইরকম ভাবে জীবিত রাখা হয়েছে, অ্যাজ ইন তার গল্পের মাধ্যমে জীবিত রাখা হয়েছে। তো সেই কারণে কোথাও একটা বোধহয় সত্যজিৎ রায়ের স্মরণে সত্যজিৎ রায়কে একটা প্রণামী দিয়ে এই বইটা লেখা। এবং বেশ ভালো লেগেছে আমার বইটা। ভালো লেগেছে ইন দ্য সেন্স বলবো, ডক্টর তীর্থপ্রতিম দাস উনি কিন্তু প্রচন্ড রিসার্চ করে বইটা লিখেছেন। আমি নিজে ক্লাসিক্যাল ডান্সার, মানে একটা সময় স্টেজ পারফরমেন্স করতাম, এখন আর ডেফিনেটলি করি না, এখন আমাকে কেউ দেখলে বলবো না আমি কোনোদিন স্টেজে পারফর্ম করেছি, বাট আমি কথক শিখেছি। এবং কিন্তু কথাকে তোমরা জানো, যারা হয়তো একটু নাচ সম্বন্ধে জানো, তোমরা জানো তবলার একটা বিশাল একটা অংশ থাকে। ইনফ্যাক্ট পুরো নাচের ক্ষেত্রে তবলা, মৃদঙ্গ, পাখওয়াজ এগুলোর একটা খুব বড় ভূমিকা থাকে। তো সেই জন্য আমার এই বইটা পড়তে বোধহয় আরো বেশি ভালো লেগেছে। বেশ কিছু তবলার তত্ত্ব এবং তালের তত্ত্ব, এই ধরনের বেশ কিছু জায়গা খুব সুন্দর ডিটেল রিসার্চ করেছেন ডক্টর তীর্থপ্রতিম দাস। আমার বেশ ভালো লেগেছে। গল্পটা বেশ ইউনিক, মানে যেভাবে গল্পটা এগিয়েছে। আমি একটা জিনিস বলি, খুব বেশি কমিউনিকেশন আমরা কিন্তু পাবো না। মানে লেখাটা একটা টানা লেখা, ওখানে কিন্তু খুব বেশি কমিউনিকেশনের জায়গা নেই এর সাথে। কিন্তু মানে একজন গল্প বলছে এরকম ভাবে লেখা, কিন্তু এত ইউনিকলি গল্পটা বুনেছেন লেখক, যে আমার বেশ ভালো লেগেছে। মানে আমরা নর্মালি তন্ত্রমন্ত্র যেরকম বই পড়ি, এটা কিন্তু তার থেকে অনেক আলাদা। আমি বলবো যে তোমরা যদি একটু ডিফারেন্ট টাইপের তন্ত্রের বই পড়তে চাও, তাহলে কিন্তু এই বইটা পড়তে পারো, ভালো লাগবে। এবং যারা নাচ, শাস্ত্রীয় সঙ্গীত বা তবলা বাজানো এই সমস্ত কিছুর সাথে সমস্ত কিছুর ক্ষেত্রে ভীষণ ইন্টারেস্ট ফিল করো, তারাও এই বইটা পড়তে পারো, বেশ ভালো লাগবে। আমার বেশ ইউনিক লেগেছে, আমার সত্যি কথা বলতে। তো আমি যেটা তোমরা ব্লাবে পড়লে, যে এই বিভিন্ন রকম যে তন্ত্রমন্ত্রের মাধ্যমে কিভাবে যে এই পণ্ডিত নৃপেন্দ্র কৃষ্ণ সোম, আমি বারবার নামটা গুলিয়ে ফেলছি, তিনি এই জায়গাটাতে সে পৌঁছাচ্ছেন, তার যে জার্নিটা, সেই জার্নিটা কিন্তু খুব ইউনিক এবং খুব রহস্যময়। আমরাও যে সব রহস্যটা জানতে পারবো তা কিন্তু নয়, কিন্তু অদ্ভুতভাবে মানে কোনো তবলাবাদকের যে এরকম ধরনের একটা জার্নি থাকতে পারে, সেটা কিন্তু আমি জানি না লেখকের মাথায় কোথা থেকে এসেছে। বেশ ভালো লেগেছে। আমি এটা বলবো যে প্লিজ এটা পড়ে দেখো, ভালো লাগবে। এইবার লাস্ট যে বইটা, সেটা হচ্ছে একটা ইংলিশ বই, যেটা আমি খুব রিসেন্টলি শেষ করেছি। এটা হচ্ছে দ্য ফাইন প্রিন্ট, লর্ডেন অ্যাশারের লেখা। এটা অ্যাকচুয়ালি একটা সিরিজ আছে, 4টে বই সম্ভবত, 4টে না সরি 3টে, এটা ট্রিলজির অংশ। এটা ট্রিলজির ফার্স্ট পার্টটা। তো এটা বেরিয়েছে হচ্ছে হ্যাচের থেকে, এবং এটা প্রিন্টেড প্রাইস 599। ডেফিনেটলি আমি আরো অনেক কমে পেয়েছিলাম বইটা, ওই 15th অগস্টের সেলে ওই সময় কিনেছিলাম। এবং এটাতে এই বইটা মানে পেজ কোয়ালিটি যে খুব ভালো তা আমি বলবো না, কিন্তু ঠিক আছে, ওকেইশ। পেজ কাউন্ট হচ্ছে 434। এটা ফার্স্ট পার্টটা তো আমি বললাম। তো মেইন ক্যারেক্টার দুটো পাবো আমরা, রোহান আর জেহরা। রোহান হচ্ছে একজন বিজনেসম্যান, এবং যার নিজের একটা কি বলবো ওই ডিজনিল্যান্ড টাইপের যে ফান পার্কগুলো থাকে, থিম পার্কগুলো থাকে, তার সেরকম একটা পার্ক রয়েছে। এবং সেখানে কাজ করে জেহরা, এবং জেহরার সাথে রোহানের আলাপ হচ্ছে, তাদের মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড হচ্ছে, তাদের মধ্যে কিছু কমপ্লিকেশন তৈরি হচ্ছে, কেননা রোহান ডেফিনেটলি জেহরার বস, এবং রোহানের বেশ কিছু অ্যাটিটিউড প্রবলেম রয়েছে। এবং জেহরাও ওই খুব সুইট টাইপের, কিন্তু প্রেমে অনেকবার ধোকা খেয়েছে, এরকম টাইপের একটা ক্যারেক্টার। সুতরাং সেও যে খুব সহজে মানুষকে ট্রাস্ট করতে পারে তাও নয়। বেসিক্যালি ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল টাইপ অফ গল্প। আমরা এরকম ধরনের গল্প প্রচুর পড়েছি। আমার মনে হয় না আমি এটার মানে এই সিরিজটা যদিও খুব ফেমাস, কিন্তু তাও আমার মনে হয় না আমি এই সিরিজটা বাকি 4-3টে বই পড়বো। তার কারণ আমি মানে এটা যদিও বেশ কিছু জায়গায় এরকম ডেসক্রিপশন রয়েছে যেগুলো হয়তো সম্ভবত প্রাপ্তবয়স্কদের জন্য বা প্রাপ্তমনস্কদের জন্য পড়ার, কিন্তু আমি অ্যাজ সাচ পুরো স্টোরি লাইনটা কোথাও একটা ভীষণ ইয়াং অ্যাডাল্টিশ টাইপের লেগেছে আমার। খুব একটা যে আমি এনজয় করেছি বইটা পড়তে তা কিন্তু নয়। ইজি টু রিড, ডেফিনেটলি ইজি টু রিড, ভীষণ তাড়াতাড়ি গল্প এগোয়, সেখানে নো ডাউট অ্যাবাউট ইট।
বাট যারা ইয়াং অ্যাডাল্টস তারা এটা পড়তে পারো, বাট তোমাদের প্রাপ্তমনস্ক হওয়াটা জরুরি। অবভিয়াসলি আমি এটা ক্লাস 9-10 মেয়েদের পড়তে সাজেস্ট করবো না। 11-12 যদি পড়ো তুমি বা গ্রাজুয়েশন ফার্স্ট ইয়ারে পড়ছো তাহলে অবভিয়াসলি এই বইটা পড়তে পারো, তোমাদের ভালো লাগবে। ইজি টু রিড যেটা বললাম সেরকম, কাইন্ড অফ ওই 50 Shades of Grey একটা ফিল আসে। আদারওয়াইজ আমার বইটা খুব একটা ভালো লাগেনি, ওকেইশ লেগেছে। তো এই কটা বই ছিল তোমাদের সাথে আজকে শেয়ার করার। এটা একটা ইংলিশ বই ছিল এবং বাকিগুলো বাংলা বই। তাল ভৈরব, রামায়ণ রহস্য, দেবগৃহের ত্রিকালজ্ঞ, মায়াভিলা, স্নেহজাল, কালকুট এবং কাহা গেলে তোমা পাই, এই কটা বই আমি লাস্ট 2 উইকসে পড়েছি। তো এই বইগুলোর মধ্যে তোমাদের কোন বইগুলো পড়া হয়ে গেছে সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানিও। কোন বইগুলো পড়ে কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানিও। এই বইগুলোর মধ্যে কোন বইগুলো তোমরা টিবিআই লিস্টে অ্যাড করলে সেটাও কমেন্ট বক্সে জানিও। এবং অবশ্যই জানিও আমার ব্লগগুলো কেমন লাগছে। যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রিপশন বাটনের পাশে একটা বেল আইকন আছে, সেটাও একটু ক্লিক করে দিও, যাতে এরপর থেকে যখনই কোনো ভিডিও আমি আপডেট করবো বা আনবো যাতে তোমরা খুব তাড়াতাড়ি নোটিফিকেশনটা পেয়ে যাও। তো প্লিজ জানিও কেমন লাগছে ভিডিওগুলো, কেন তোমাদের কমেন্টগুলো আসে বলে আমি আরো বেশি এনার্জি পাই পরে ভিডিওটা করার। শীতটাকে এনজয় করো। খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে দেখা হবে, ততদিন পর্যন্ত সায়নারা, ভালো থেকো।